হুম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সহকারী শিক্ষক, ভৌত বিজ্ঞান, দিনাজপুর জেলা স্কুল, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের নবম শ্রেণী রসায়নের অষ্টম অধ্যায় রসায়নের শক্তির উপর কিছু আলোকপাত করব। নিশ্চয়ই তোমরা শুনবে এবং পড়বে। রসায়নের অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি, এখানে আমাদের প্রথমে যে বিষয়টা আসবে সেটা হলো যে বন্ধন শক্তি কাকে বলে, আন্তঃআণবিক শক্তি কাকে বলে, শক্তি পরিমাপের একক কী, তাপের পরিবর্তনের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ, তারপর তাপ উৎপাদী বিক্রিয়া ও তাপহারী বিক্রিয়ায় সমীকরণের মাধ্যমে প্রকাশ, বন্ধন শক্তি হিসাব করে রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তন হিসাব করা। এই কয়েকটা টপিকস নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আমরা বলব বন্ধন শক্তি কাকে বলে। বন্ধন শক্তি হলো বন্ধনে আবদ্ধ একটি পরমাণু অপর একটি পরমাণুর সাথে যুক্ত হওয়ার জন্য বা যে শক্তির মাধ্যমে যুক্ত থাকে সেই শক্তিকে বন্ধন শক্তি বলা হয়। অথবা কোনো যৌগে মধ্যে দুইটি পরমাণুর মধ্যকার বন্ধনকে ভাঙতে যে শক্তির প্রয়োজন হয় তাকে বন্ধন শক্তি বলে। অথবা কোনো যৌগের অণুতে, কোনো যৌগের মধ্যে দুইটি অণুর মধ্যকার বন্ধন তৈরি করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বন্ধন শক্তি বলা হয়ে থাকে। নিশ্চয়ই বুঝতে পারছো। আরেকটা হলো আন্তঃআণবিক শক্তি। আন্তঃআণবিক শক্তি আমরা পড়ছি যে একটি অণু আরেকটি অণুর মধ্যকার যে আকর্ষণ বা মধ্যকার যে আকর্ষণ শক্তি থাকে সেটা হচ্ছে আন্তঃআণবিক শক্তি। যে কোনো একটি অণু অপর একটি অণুর সাথে যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে তাকে আন্তঃআণবিক শক্তি বলা হয়ে থাকে। আন্তঃআণবিক শক্তি ক্ষেত্রে তোমার অণুর মধ্যে সম্পর্ক আছে। তারপর আছে শক্তির পরিমাপের একক। শক্তি কি দিয়ে আমরা পরিমাপ করি? শক্তি কি কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়, কিন্তু এখানে শক্তি তোমার বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে রাসায়নিক বিক্রিয়াকে আমরা বিভিন্ন শক্তিতে রূপান্তরিত করতে পারি, অথবা বিভিন্ন শক্তিকে রাসায়নিক বিক্রিয়ায় রূপান্তরিত করতে পারি। যেমন মনে করা আলোক শক্তি, তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, শব্দ শক্তি, এগুলো হচ্ছে শক্তি। শক্তির পরিমাপের একক আমরা জানি ক্যালোরি। ক্যালোরি কাকে বলে? যে 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ক্যালোরি বলা হয়ে থাকে। বর্তমান যুগে আন্তর্জাতিক পদ্ধতিতে ক্যালোরির একক এখন জুল হিসাবে করা হয়ে থাকে। জুল, এখন আমরা জুল কাকে বলি? জুল হলো, আমরা জানি কাজের একক জুল। জুল কি? যে কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি বলের দিকে 1 মিটার সরণ করতে যে প্রয়োজনীয় পরিমাণ কাজ করা হয় তাকে 1 জুল বলা হয়ে থাকে। এখন তাপের পরিবর্তনের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ। আমরা জানি যে কোনো রাসায়নিক বিক্রিয়া নিজেদের মধ্যে বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করে এবং উৎপাদের উৎপন্ন হওয়ার সময় তাপ নির্গত হয়। আবার কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া আছে যে বিক্রিয়াগুলো বিক্রিয়কদের বিক্রিয়া ঘটানোর জন্য বাহির থেকে শক্তি প্রদান করা হয়ে থাকে। এই শক্তিগুলোকে আমরা সমীকরণের মাধ্যমে যদি প্রকাশ করতে চাই তাহলে তাপের রাসায়নিক শক্তিকে আমরা তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে তাহলে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো যে তাপ উৎপাদী, যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয়, আর একটা হলো তাপহারী, যেখানে তাপ শোষিত হয়। অর্থাৎ আমরা বললাম যে রাসায়নিক বিক্রিয়ায়
তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। আর যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাকে তাপহারী বিক্রিয়া বলা হয় থাকে। এখন রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তনকে আমরা ডেল্টা এইচ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। যে সকল বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া সেখানে ডেল্টা এইচের মান ঋণাত্মক ধরা হয়, আর যে রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন তাপহারী বিক্রিয়ায় ডেল্টা এইচের মান ধনাত্মক ধরা হয়ে থাকে। এখন তোমার মধ্যে ডেল্টা এইচ কি? ডেল্টা এইচ হলো কোনো একটা রাসায়নিক বিক্রিয়া তাপের পরিবর্তনকে ডেল্টা এইচ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এখন কোনো একটি পদার্থ একটি নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট শক্তি ধারণ করে, এই শক্তিকে অভ্যন্তরীণ শক্তি বলা হয়ে থাকে। যে কোনো যৌগ পদার্থের কোনো একটি পদার্থের একটি নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি ধারণ করে, এই শক্তিটাকে আমরা অভ্যন্তরীণ শক্তি বলতেছি। অভ্যন্তরীণ শক্তি রাসায়নিক বিক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তিকে যে বিক্রিয়ক সমূহের অভ্যন্তরীণ শক্তিকে যদি আমরা E1 এবং উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তি যদি E2 ধরা হয়ে থাকে, তাহলে বিক্রিয়ায় তাপের পরিবর্তনকে ডেল্টা এইচ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা বিক্রিয়া তাপের পরিবর্তন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনকে আমরা E1 মানে এইটা দ্বারা প্রকাশ করতে পারি। অর্থাৎ ওই অভ্যন্তরীণ শক্তি দ্বারা যদি কোনো বিক্রিয়া তাপ উৎপাদী না তাপহারী সেটা আমরা বের করি, তাহলে এই সমীকরণ বের করব। এই সমীকরণের মাধ্যমে আমরা বের করতে পারি। এবং তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচের মান আমরা বলতেছি ঋণাত্মক। যদি অভ্যন্তরীণ শক্তি দ্বারা প্রকাশ করি, তাহলে কি হয় যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের মোট অভ্যন্তরীণ শক্তি উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তির তুলনায় কি হবে? বেশি হবে। যেমন মনে করো বিক্রিয়কের মোট অভ্যন্তরীণ শক্তি যদি মনে করো E1 = 50 কিলোজুল পার মোল হয়, এবং উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তি E2 যদি 20 কিলোজুল পার মোল হয়, তাহলে ডেল্টা এইচ ইকুয়াল হবে 20 - 50 এত কিলোজুল পার মোল। তাহলে কি হচ্ছে? -30 কিলোজুল পার মোল। অর্থাৎ তাহলে এখানে দেখো ডেল্টা এইচ মান ঋণাত্মক, তার মানে এটা একটা তাপ উৎপাদী। এখন যদি আমি তাপহারী ক্ষেত্রে বলি যে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে, তাহলে মোট অভ্যন্তরীণ শক্তি বিক্রিয়কের মোট অভ্যন্তরীণ শক্তি তুলনায় উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তি বেশি হবে। যেমন মনে করো এইটা যদি আমরা উল্টায় দিই, যে এখানে যদি আমরা লিখি যে উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তি E2 = কত হয়, আর এটা যদি আমরা লিখি যে বিক্রিয়কের মোট অভ্যন্তরীণ শক্তি যদি আমরা E1 ধরি, তাহলে দেখো যে এখানে 50 আর এখানে E2 মানে হলো 50 আর E1 হলো 20, তাহলে হলো 30। এখানে ধনাত্মক চোখ চিহ্ন আসে। তাহলে দেখা যাচ্ছে এইটার ক্ষেত্রে ডেল্টা এইচ এর মান ধনাত্মক, তার মানে এটা একটা তাপহারী। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া ও তাপহারী বিক্রিয়া কিভাবে সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি।
তার আগে আমি আরেকটা জিনিস দেখাই যে এই অভ্যন্তরীণ শক্তিকে আমরা তাপ উৎপাদী তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির যে চিত্র কী রকম হতে পারে সেটা আগে একটু দেখি। যে এইটা যদি আমরা এখানে শক্তি দেই, তাহলে এখানে যদি আমরা বিক্রিয়ক দেই, এই বিক্রিয়কের তুলনায় উৎপাদের এটা উৎপাদ, এটা হলো E2, এটা হলো E1, তাহলে দেখা যাচ্ছে যে বিক্রিয়কের তুলনায় উৎপাদের শক্তি কমে যাচ্ছে। তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি, E এটা হলো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যে বিক্রিয়ক থেকে উৎপাদের কম। তাহলে এখন আরেকটা যদি হয় যে এরকম যদি হয় আরেকটা, যে এখানে বিক্রিয়ক এটার থেকে এটা শক্তি, এটা হলো উৎপাদ, তাহলে এটা হলো E2, এটা হলো E1। তাহলে দেখা তো বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি থেকে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি বেশি, সেক্ষেত্রে এটা হবে তাপহারী বিক্রিয়া, এটা হবে তাপহারী বিক্রিয়া। এভাবেও আমরা এই অভ্যন্তরীণ শক্তির সাহায্যে এই গ্রাফের সাহায্যে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারবো যে কোনটা তাপ উৎপাদী বিক্রিয়া আর কোনটা তাপহারী বিক্রিয়া। ঠিক আছে? এখন আমরা তাপ উৎপাদী বিক্রিয়া ও তাপহারী বিক্রিয়ার সমীকরণের মাধ্যমে কিভাবে প্রকাশ করব। তাপ উৎপাদী বিক্রিয়া বলা আছে যে রাসায়নিক বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়। এই তাপ উৎপাদী বিক্রিয়া, এই তাপ উৎপাদী বিক্রিয়া লেখার সময় সমীকরণের ডান পাশে উৎপন্ন শক্তিকে যোগ চিহ্ন দ্বারা প্রকাশ করে হয়, আর ডেল্টা এইচ দ্বারা প্রকাশ করার সময় ঋণাত্মক হয়ে থাকে। যেমন মনে করো মিথেন প্লাস অক্সিজেন, তাহলে কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প প্লাস 890 কিলোজুল। এটা এভাবে লেখা যেতে পারে, অথবা মিথেন প্লাস অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি জলীয় বাষ্প, এটা ডেল্টা ইজ ইকুয়াল টু -890 কিলোজুল। এভাবে আমরা তাপ উৎপাদী বিক্রিয়াকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারবো। আর একটা তাপহারী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া আরও তুমি উদাহরণ দিতে পারো, যেমন অ্যাসিড ক্ষারের বিক্রিয়া হতে পারে। যেমন মনে করো ACl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি, এটা হলো 57.34 কিলোজুল। অথবা ACl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা সোডিয়াম ক্লোরাইড প্লাস জলীয় বাষ্প, ডেল্টা ইজ ইকুয়াল টু -57.34 কিলোজুল। এভাবে প্রকাশ করতে পারি। 2 নম্বর তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া কি? যে রাসায়নিক বিক্রিয়া তাপ উৎপন্ন হয়, তাপহারী বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়া তাপ শোষিত হয়, সেই সকল বিক্রিয়াকে তাপহারী বিক্রিয়া বলা হয়ে থাকে। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে সমীকরণের মাধ্যমে প্রকাশ করার সময় বিক্রিয়ার বাম পাশে লিখে প্রকাশ করা যায়, অথবা ডেল্টা এইচের মাধ্যমে প্রকাশ করলে এর মান ধনাত্মক হিসাবে ব্যবহার করা হয়। যেমন আমাদের ক্যালসিয়াম কার্বনেট
একে আমরা তাপ ক্যালসিয়াম কার্বনেটকে আমরা তাপ দিব, দিলে এখানে তাপ দিচ্ছি, দিলে কি হয় ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। তাহলে এর এখানে 176.83 কিলোজুল এভাবে লেখা যেতে পারে, অথবা ক্যালসিয়াম কার্বনেট তাপ দিলাম ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, এখানে ডেল্টা এস ইকুয়াল টু 176.83 কিলোজুল। এভাবে আমরা তাপহারী বিক্রিয়া প্রকাশ করতে পারি। নিশ্চয়ই বুঝতে পারছো। এখন তোমাকে যদি কেউ বলে যে তুমি তাপহারী বিক্রিয়াকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো, তখন তুমি এই রকমভাবে প্রকাশ করতে পারবে। ঠিক আছে, এরপরে আমরা দেখব যে বন্ধন শক্তি। এইখানকার যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন নির্ণয় করতে হবে, সেটা তোমার বন্ধন শক্তির মাধ্যমে নির্ণয় করতে পারবা। সেটা হলো যে বন্ধন শক্তিতে আমরা বললাম যে কাকে বলে, যে কোনো যৌগের মধ্যে দুইটি পরমাণু মধ্যকার বন্ধনকে ভেঙে পরমাণু দুটিকে আলাদা করার জন্য যে শক্তি প্রয়োজন হয় তাকে বন্ধন শক্তি বলে। অথবা কোনো যৌগের অণুতে দুইটি পরমাণু মধ্যকার বন্ধন তৈরি করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বন্ধন শক্তি বলা হয়ে থাকে। বন্ধন শক্তি নির্ণয় করার সমীকরণ হলো ডেল্টা এইচ ইকুয়াল হচ্ছে বিক্রিয়কের মোট বন্ধন ভাঙতে মোট প্রয়োজনীয় শক্তি থেকে উৎপাদের বন্ধন তৈরিতে নির্গত মোট শক্তি। এখন বিক্রিয়া বন্ধন ভাঙতে মোট প্রয়োজনীয় শক্তিকে যদি আমরা B1 এবং উৎপাদের বন্ধন তৈরির নির্গত শক্তি যদি আমি B2 হিসাবে, তাহলে আমার সমীকরণ হবে ডেল্টা ইজ ইকুয়াল টু B1 বিয়োগ B2। এখানে B1 হলো বিক্রিয়কের মধ্যকার বন্ধন ভাঙতে প্রয়োজনীয়, অর্থাৎ পুরাতন বন্ধন ভাঙতে মোট প্রয়োজনীয় শক্তি, আর B2 হলো নতুন উৎপাদ তৈরি করার সময় যে বন্ধনগুলো তৈরি হয় সেগুলো থেকে নির্গত শক্তি। এই থেকে আমরা কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তন হিসাব করতে পারবো। আমরা একটা উদাহরণ হিসাবে দেখতে পারি, যেমন মনে করো CH, এইরকম সমীকরণ দেওয়া থাকলে এই ডেল্টা এইচ এর মান হিসাব করার ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে, প্রথমে এইরকম বিক্রিয়া দেওয়া থাকলে বিক্রিয়াটা তোমার সমতাকরণ করা আছে কিনা সেই জিনিসটা আগে লক্ষ্য রাখতে হবে। যদি সমতা করা না থাকে তাহলে সমতা করব, আর সমতা করা না থাকলে আর সমতা করার প্রয়োজন নাই। এখন আমরা এইটাকে গাঠনিক আকারে লিখব যে এইখানকার কয়টা বন্ধন ভাঙছে আর এইখানে কোন কোন বন্ধনগুলা তৈরি হয়েছে। তাহলে আমরা যদি একে এইভাবে লিখি, এইরকম দেখো, এই প্রথম যৌগটার ক্ষেত্রে এখানে 3টা হাইড্রোজেন, এখানেও 3টা হাইড্রোজেন অপরিবর্তিত আছে, কিন্তু এই কার্বন হাইড্রোজেন এইখানে চেঞ্জ হয়, ক্লোরিন প্রবেশ করছে। তার মানে এখানে এই কার্বন হাইড্রোজেন বন্ধনটা ভেঙে কার্বন ক্লোরিন বন্ধন তৈরি হয়েছে। আবার এখানে দেখো ক্লোরিন ক্লোরিন বন্ধনটা ভেঙে হাইড্রোজেন আর ক্লোরিন বন্ধন গঠন হয়েছে। এইগুলোর ক্ষেত্রে আমাদের এক বইয়ের একটা চার্ট আছে, এই চার্টটা 175 পৃষ্ঠায়।
175 পৃষ্ঠা দেখবা যে ওখানে বিভিন্ন বন্ধন শক্তির মান দেওয়া আছে। সেই বন্ধন শক্তিগুলো কিন্তু মানগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে, কারণ এগুলো অনেক সময় টিক চিহ্নে দেওয়া থাকে। প্রশ্ন যদি না দেওয়া থাকে তাহলে তোমাকে কিন্তু ওইটা দিয়ে অঙ্ক সলভ করতে হবে। তো এখন আমরা এটা একটু দেখি যে এটা কীভাবে, এটার B1 মানে হচ্ছে পুরাতন বন্ধন ভাঙার জন্য মোট প্রয়োজনীয় শক্তি। এখানে কয়টা ভাঙছে? একটা কার্বন হাইড্রোজেন ভাঙছে আর একটা ক্লোরিন ভাঙছে। এগুলোর ক্ষেত্রে কার্বন হাইড্রোজেন বন্ধনের মান হচ্ছে 414 আর ক্লোরিনের মান হচ্ছে 244। এই দুটোকে আমরা যোগ করে কত হবে? 4 4 8 4 5 6 এত কিলোজুল হবে। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে পুরাতন বন্ধন ভাঙতে মোট প্রয়োজনীয় শক্তি হবে 668 কিলোজুল। আবার আমি যদি B2 ধরি, অর্থাৎ উৎপাদে নূতন বন্ধন তৈরি করতে মোট নির্গত শক্তি, এখানে কয়টা বন্ধন তৈরি হয়েছে? কার্বন ক্লোরিন প্লাস হাইড্রোজেন ক্লোরিন, এই একটা করে বন্ধন তৈরি হয়েছে। কার্বন ক্লোরিন বন্ধনের মান আমরা মনে রাখবো, সেটা হলো যে 326 আর 326 যোগ আর হাইড্রোজেন ক্লোরিন 431 এই কিলোজুল। তো 7 5 7 এত কিলোজুল। তাহলে নূতন বন্ধন গঠন করতে নির্গত শক্তি এইটা উৎপাদের আর এটা বিক্রিয়কের। এখন আমরা যদি এই সূত্রটা ব্যবহার করি, এই সূত্র ব্যবহার করলে আমরা কি করব? এই মানগুলো বসাই দিব। এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপের পরিবর্তন ডেল্টা H ইকুয়াল হলো B1 বিয়োগ B2। B1 হলো কত? 668 বিয়োগ 757 এত কিলোজুল। এখন আমরা যদি বিয়োগ করি তাহলে আর আছে কত? হলে 17, 9 হাত থাকলে 1, 6 আছে কত? হলে 15, 9 হাত থাকলে 1 এত কিলোজুল। দেখো এখানে তোমার ডেল্টা এস এর মান ঋণাত্মক বাড়িয়েছে, তার মানে এই বিক্রিয়াটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এভাবে আমরা বন্ধন শক্তির মানগুলো দিয়ে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার ডেল্টা অর্থাৎ তাপের পরিবর্তন নির্ণয় করে বলতে পারবো যে ওই বিক্রিয়াটা তাপ উৎপাদী না তাপহারী। ঠিক আছে, তাহলে তোমরা আজকে এই পর্যন্ত। আমি তোমাদের বাড়ির কাজ কিছু দিব, সেই কাজগুলো তোমরা বাড়িতে করবে। কিছু আমি বন্ধন শক্তি হিসাব করার অঙ্ক দিব, সেটা তোমরা বাড়িতে একটু করবে। যেমন মিথেন প্লাস ক্লোরিন, ট্রাইক্লোরাইড প্রায় হাইড্রোজেন ক্লোরাইড, এখানে 2, এখানে 2, তারপরে হচ্ছে ক্লোরিন CH Cl3 প্লাস 3HCl, তারপরে CH4 প্লাস Cl2 4 CCl4 প্লাস 4HCl। তারপরে তুমি করতে পারবে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, এবার অ্যামোনিয়া, তারপরে হলো তোমার 5 CH3 প্লাস ক্লোরিন CH3 CH2 Cl প্লাস HCl। এরকম অনেক রাসায়নিক বিক্রিয়া আছে যেগুলো তুমি বাড়িতে বসে বসে এই অঙ্কগুলো একটু করার চেষ্টা করবে। তুমি যদি এই অঙ্কগুলো সলভ করতে পারো তাহলে পরীক্ষায় তোমায় যে রকমই অঙ্ক দেখ না কেন তুমি অঙ্কটা সলভ করতে পারবে। এই সমস্ত বিক্রিয়াগুলোর ক্ষেত্রে তুমি বিক্রিয়ার তাপের পরিবর্তন ডেল্টা H এর মান নির্ণয় করবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।